যারা দেখছেন সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা দেওয়ানি কার্যবিধির একটি খুবই গুরুত্বপূর্ণ আদেশ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আদেশ 22 বা অর্ডার 22। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অর্ডার 22 আমাদের মামলা পরিচালনার ক্ষেত্রে কখনো কখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দেয় এই কারণে যে এই আদেশে পক্ষদের মৃত্যু, বিবাহ বা অসচ্ছলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফলে এই আদেশটির নাম হচ্ছে ডেথ, ম্যারেজ অ্যান্ড ইনসলভেন্সি অফ পার্টিজ। তার মানে কোনো পক্ষ যখন মৃত্যুবরণ করে বা কোনো মহিলার যখন বিয়ে হয় কিংবা কোনো পক্ষের যখন আর্থিক চরম দুরবস্থা দেখা দেয়, অসচ্ছলতা দেখা দেয়, তখন মোকদ্দমার কী পরিণতি হয় সেই সকল ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে এই 22তম আদেশে আলোচনা করা হয়েছে। এই আদেশটি আমাদের আদালত পাড়ায় বা আমাদের আইন অঙ্গনে কায়মুকামের আদেশ হিসেবে মুখে মুখে অনেক পরিচিত। সাধারণত এই আদেশের 3 এবং 4 বিধি নিয়ে আদালতে বেশ কাজ করা হয় যখন কোনো পক্ষ বাদী বা বিবাদী মৃত্যুবরণ করে। এই আদেশে আমরা দেখব 13টি বিধি রয়েছে। বিধি সংখ্যা হচ্ছে 12 অবধি, কিন্তু 9-এর পরে 9 ক হিসেবেও একটি স্বতন্ত্র বিধি রয়েছে। সে নিয়ে মোট 12টি বিধি বা 13টি বিধি রয়েছে। তো আমরা চেষ্টা করব এই আদেশের সবগুলো বিধি নিয়ে আলোচনা করার, কেননা মোটামুটি সবগুলো বিধি প্রাসঙ্গিক। যেমন প্রথমেই আমরা দেখব বিধি 1-এ বলছে যে কোনো বিষয়ে যখন কোনো ব্যক্তির মোকদ্দমার কারণ উদ্ভব হয় বা মোকদ্দমার কারণ তৈরি হয়, মোকদ্দমা দায়েরের অধিকার তৈরি হয়, যখন এরকম কিছু উদ্ভব হয় তখন সেটা আর কোনো পক্ষের বা কোনো ব্যক্তির মৃত্যুর কারণে সেটা বিলুপ্ত হয় না। অর্থাৎ একটা বিষয় নিয়ে দেখা গেল আমি একজন মানুষ, আমার মোকদ্দমা দায়ের করার কারণ উদ্ভব হয়েছে, কোনো একজন আমাকে সম্পত্তি থেকে বেদখল করেছে, কিংবা আমি সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে কোনো একটা অংশের অধিকারী হয়েছি যেটা আমি পাচ্ছি না। এরকম কোনো একটা কারণ বা যে কোনো রকম কোনো একটা দেওয়ানি কারণ যখন উদ্ভব হয় মোকদ্দমার, তখন সেটা আর কোনো আনসার্টেন ইনসিডেন্সের কারণে বা কোনো একটা অপ্রত্যাশিত ঘটনার কারণে, অনির্ধারিত ঘটনার কারণে সেটার বিলুপ্তি হয় না, কারণটা বলবৎ থাকে। তারপর আমরা দেখব যে যেহেতু মোকদ্দমার কারণ বিলুপ্ত থাকে, তখন কখনো কখনো তো কিছু ব্যক্তি মৃত্যু ঘটে, তাই না? মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে কিন্তু মৃত্যু হয়েছে। এরকম ক্ষেত্রে কি প্রতিকার? যেমন বিধি 2-এ বলছে যে যদি কোনো একটা মোকদ্দমায় একাধিক বাদী আছে কিংবা একাধিক বিবাদী আছে, এখন একাধিক বাদীর ক্ষেত্রে একজন বাদী মারা গিয়েছে কিংবা একাধিক বিবাদীর ক্ষেত্রে একজন বিবাদী মারা গিয়েছে, সেই ক্ষেত্রে মোকদ্দমার কি হবে? বলা হচ্ছে যে যদি যে বাদী মারা গিয়েছে কিংবা যে বিবাদী মারা গিয়েছে তার মৃত্যু সত্ত্বেও যদি মোকদ্দমা যথাযথভাবে সমাপ্ত করার সুযোগ থাকে, অর্থাৎ সে মৃত্যুবরণ করার ফলে নতুন করে যদি মোকদ্দমার কারণ উদ্ভব না হয়, সহজভাবে বলতে গেলে, যেটা ঠিক এই ভাষাটা বইয়ে লেখা নেই, কিন্তু আমরা যদি সহজভাবে বুঝি যে একজন ব্যক্তি মারা যাওয়ার ফলেও মোকদ্দমার তেমন কোনো পরিবর্তন সাধিত হচ্ছে না, বাকি যারা আছে তারাই প্রতিকার দিতে বা প্রতিকার প্রাপ্তিতে যথেষ্ট, সেই ক্ষেত্রে মোকদ্দমা ওই ব্যক্তির মৃত্যুর ফলে মোকদ্দমার কোনো পরিবর্তন হবে না বা মোকদ্দমা অগ্রসরমান থাকবে, অগ্রসর হতে থাকবে। এটা হচ্ছে বিধি 2। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ বিধি 3 সম্পর্কে জানব। বিধি 3 হচ্ছে যখন একাধিক বাদীর মধ্যে একজন বাদী মারা যায় কিংবা একমাত্র বাদী মারা যায়।
এই ক্ষেত্রে একমাত্র বাদী মারা গেলে তো অবশ্যই মোকদ্দমার কারণ উদ্ভব হবে, কারণ যে ছিল সেই মারা গিয়েছে। তাহলে প্রতিকারটা দিবে কে? নিশ্চয়ই তার পক্ষ ভুক্ত করতে হবে তার উত্তরাধিকারীদেরকে। তখন আবার দেখা গেল একাধিক বাদীর মধ্যে একজন মারা গিয়েছে, কিন্তু তার কাছ থেকে প্রতিকার পাওয়াটা আবশ্যক। অন্য যারা আছে তারা তার শূন্যতা পূরণে যথেষ্ট নয়, অর্থাৎ ওই ব্যক্তির ক্ষেত্রেও মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে। তাহলে একাধিকের ক্ষেত্রে একজন মারা গেলে যদি কারণ উদ্ভব হয়, আগের বিধিটা ছিল যে একাধিকের একজন মারা গেলেও কারণ উদ্ভব হচ্ছে না, এবং সেটা বাদী বিবাদী উভয়ের ক্ষেত্রে দুই বিধি একত্রে বলছিল। কিন্তু 3 শুধু বাদীর ক্ষেত্রে বলছে যে একাধিক বাদীর মধ্যে একজন মারা গিয়েছে, কিন্তু তার বিপক্ষেও সে মৃত্যুবরণ করাতে এখানে নতুন করে মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে। বা একজনই বাদী ছিল, দুঃখিত, একজনই বাদী ছিল, সে মারা গিয়েছে, ফলে নতুন করে মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে। তখন কি করতে হবে? তাকে পক্ষভুক্ত করতে হবে, এবং মানে তার যারা উত্তরাধিকার আছে তাদেরকে পক্ষভুক্ত করতে হবে। এবং যদি সেটি আইনে নির্ধারিত সময়ের মধ্যে করা না হয়, সময় সম্পর্কে বিধান আমরা জানি যে লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইনে আছে, তো সেই অনুযায়ী যদি নির্ধারিত সময়ে আবেদনটা করা না হয়, তাহলে কী হবে? মোকদ্দমাটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে বা খারিজ হয়ে যাবে। এবং যদি এরকমটা হয় যে বাদী মারা যাওয়ার কারণে নতুন করে বাদীকে পক্ষভুক্ত বা বাদীর প্রতিনিধিকে পক্ষভুক্ত করা হলো না, ফলে মোকদ্দমাটা বিলুপ্ত হলো বা খারিজ হয়ে গেল, সেই ক্ষেত্রে এই যে এতদিন মোকদ্দমা চলার ফলে বিবাদীর যে খরচ হয়েছে, বিবাদী যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটার দায়ভারও কিন্তু এই বাদী পক্ষের উপর বর্তাবে বা তারা পরিশোধ করতে বাধ্য থাকবে আদালতের নির্দেশনা মোতাবেক। তাহলে কোনো একজন বাদী মৃত্যুবরণ করলে যদি তার পক্ষদের উপর মোকদ্দমার কারণ উদ্ভব হয়, তাহলে তাদেরকে পক্ষভুক্ত অবশ্যই করতে হবে, এবং সেটা করতে হবে 22 আদেশের 3 বিধি অনুযায়ী। এখন দেখব 22 আদেশের 4 বিধি অনুযায়ী বলছে যে অনুরূপ বিবাদীর ক্ষেত্রে একজন বিবাদী মৃত্যুবরণ করার ফলে অনেক বিবাদীর মধ্যে একজন মারা গিয়েছে কিংবা একমাত্র বিবাদী মারা গিয়েছে, সেই ক্ষেত্রে যদি এই মোকদ্দমার কারণ উদ্ভব হয় তার বিপক্ষে বা তার উত্তরাধিকারীদের বিপক্ষে, তখন তাদেরকেও পক্ষভুক্ত করতে হবে। যদি সেটা করার না হয়, তাহলে ওই বিবাদীর ক্ষেত্রে মোকদ্দমার কার্যক্রম ওখানেই শেষ হবে, মানে ওই বিবাদীর ক্ষেত্রে, অর্থাৎ ওই বিবাদীর প্রতি আর কোনো প্রতিকার দাবি করা যাবে না যদি তার পক্ষদের বা তার প্রতিনিধিদের পক্ষভুক্ত না করা হয়। যদি সেটা করা ইম্পর্টেন্ট হয়, অর্থাৎ সেটা করা যদি প্রয়োজনীয় হয়, মানে মোকদ্দমার কারণ যদি উদ্ভব হয়, আমি কর কাছে 20 টাকা চাইলাম, কো মারা গিয়েছে, এখন এই 20 টাকা আমি কার কাছে চাইব? কয়ের প্রতিনিধিদের কাছে চাইব। তো আমি যদি সেটা না চাই, তাহলে এই 20 টাকা হয়তো আমি 5 জনের কাছে 100 টাকা চেয়েছিলাম, কিন্তু কয়ের টাকাটা আমি আর পাচ্ছি না। এই হচ্ছে বিধি 4, যেখানে বিবাদীদের পক্ষভুক্ত করতে হয়। এবং আদালতে আমরা এই দুটো বিধির দরখাস্ত হওয়ার হামেশাই দেখে থাকি, যে কায়মুকামের বলা হয় 22-এর 3 অথবা 22-এর 4। 3 হলে বাদী পক্ষভুক্ত, 4 হলে বিবাদী পক্ষভুক্ত। এখন এই যে বাদী বা বিবাদী পক্ষভুক্ত করা হয়, যাদেরকে তাদের স্থলাভিষিক্ত করা হচ্ছে, তাদের ক্ষেত্রে যদি বিতর্ক দেখা দেয় যে আসলেই সে তার প্রকৃত প্রতিনিধি কি না বা তার উত্তরাধিকার কি না, এই প্রশ্নের উদ্ভব হলে সেটার সমাধান কিভাবে হবে? সেটার সমাধান বিধি 5-এ বলছে যে সেটার সমাধান করবেন আদালত, অর্থাৎ আদালত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবেন, বা পক্ষদের ক্ষেত্রে কে প্রকৃত উত্তরাধিকার কিনা এই তর্কের মীমাংসা আদালত প্রদান করবেন। এখন আমরা জানব যে এই যে মারা যাওয়ার ব্যাপার, যে মৃত্যুবরণ করার ক্ষেত্রে যে সমাধান আসে, আমরা সেটা জানলাম। আমরা দেখব বিধি 7-এ আছে যে যদি বিবাহ হয়ে যায় কোনো মহিলার, সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে মোকদ্দমার বাতিল হবে কি না। একজন নারীর বিরুদ্ধে মোকদ্দমা চলমান আছে, সে অবিবাহিত ছিল, ইতিমধ্যে তার বিবাহ হয়েছে, এখন কি তার বিরুদ্ধে মোকদ্দমা চলবে না? বলা হচ্ছে যে সেই ক্ষেত্রেও মোকদ্দমার কোনো পরিবর্তন
ঘটবে না। উপরন্তু যদি তার বিরুদ্ধে কোনো ডিক্রি জারি হয় এবং সেটা যদি তার ঋণের দায়ভার পরিশোধের দায়িত্ব যদি তার স্বামীর থাকে বা তার ঋণের জন্য যদি স্বামী দায়ী হয়, কখনো কখনো দায়ী হয় না, সে ব্যক্তিগতভাবেই দায়ী থাকে। আবার ঘটনার পরিপ্রেক্ষিতে কখনো দেখা যায় তার দায়ের জন্য তার দায় স্বামীর উপর বর্তায়, তখন ওই স্বামীর বিরুদ্ধেই সেটার ডিক্রি হতে পারে। কি উপরন্তু যদি সেটা বাদীর ক্ষেত্রে হয়, একজন বাদী নারী মারা গিয়ে, একজন বাদী নারী বা মহিলা বাদী বিবাহ হয়েছে, তখন তার পক্ষে ডিক্রি হয়েছে, এখন সেটা জারির জন্য তার পক্ষে তার স্বামী আদালতের অনুমতিক্রমে কিন্তু তার স্বামী আবেদনটা করতে পারে আদালতে। তো এখন আমরা দেখব যে অসচ্ছলতা বা দেউলিয়া হয়ে যাওয়া, হ্যাঁ, এরকম ক্ষেত্রে যদি বাদী অসচ্ছল হয়ে পড়ে, বিধি 8 বলছে এরকম ক্ষেত্রে শুধুমাত্র অসচ্ছল হয়েছে বলেই মোকদ্দমার বিলুপ্তি হবে না। দেখা গেল এখানে রিসিভার নিয়োগ করা আছে মোকদ্দমায়, যদি সেই রিসিভার এখানে আপত্তি প্রদান করে তখন ভিন্ন, মানে যদি সুনির্দিষ্ট কার্যকারণ থাকে তখন ভিন্নতা হতে পারে। অন্যথায় শুধুমাত্র বাদী বা বিবাদী অসচ্ছল হয়েছে বলেই মোকদ্দমার কার্যকারণের বিলুপ্তি ঘটবে না। তারপর আমরা দেখব এই যে মোকদ্দমার বিলুপ্তি ঘটে পক্ষভুক্ত না করার কারণে, কায়মুকাম না হওয়ার কারণে যথাযথভাবে বা যথাযথ সময়ে, ফলে কি হয়, মোকদ্দমার বিলুপ্তি হয় বা মোকদ্দমাটি খারিজ হয়। এইটার ফলাফলটা কি? বিধি 9 দেখব যে এর ফলাফল বলা হয়েছে যে মোকদ্দমাটা যদি খারিজ হয়ে যায় বা বাতিল হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা পুনরুদ্ধারের জন্যে আবেদন করতে পারে কে? ওই যাকে পক্ষভুক্ত করা হয়নি। যদি বাদীর ক্ষেত্রে হয়, সঠিক বাদীকে মানে তার প্রতিনিধিকে পক্ষভুক্ত করা হলো না, ফলে এখানে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন তার ওই যথাযথ প্রতিনিধি কিন্তু সেটা পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারে। বিবাদীর ক্ষেত্রে হলে সংশ্লিষ্ট পক্ষ যারা তারা আবেদন করতে পারে। এবং এই আবেদনের ক্ষেত্রে বলা হয়েছে যে তামাদি আইনের 4 এবং 5 ধারার যে বিধিবিধান আছে সেগুলো অনুসরণপূর্বক ওই আবেদনটা করতে হবে। এইখানে আমরা 9 কোতে একটা বাড়তি বিষয় দেখব যে এই আবেদনের ক্ষেত্রে অনেক দিন পরে আবেদনের ক্ষেত্রে তামাদি আইন অনুসরণ করতে হবে নির্দিষ্ট সময় আবেদন করতে না পারলে। কিন্তু নির্দিষ্ট সময় বলতে এখানে 60 দিনের কথা বলছে। 9 কোতে দেখব যে যদি 60 দিনের মধ্যে আবেদন করা হয়, উপযুক্ত ব্যক্তি যদি আবেদন করে এই মোকদ্দমা বাতিল থেকে রদ করার জন্যে, তখন আদালত 1000 টাকা পর্যন্ত খরচা সাপেক্ষে সেটা পুনরুদ্ধার, তাৎক্ষণিক মানে সরাসরি পুনরুদ্ধার করতে পারেন, মোকদ্দমাটা পুনরায় সচল করে দিতে পারেন যদি সেটা 30 দিনের মধ্যে হয়, 60 দিনের মধ্যে হয়, বা 2 মাস, যেটা 60 দিনের মধ্যে যদি আবেদন করা হয় বাতিল আদেশের বা খারিজ আদেশের। আমরা বিধি 10-এ গিয়ে দেখব যে যদি কোনো সত্য বা স্বার্থ তৈরি হয়, এরকম ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, আমরা এই 10-এর সত্য স্বার্থ তৈরির আলোচনাটা করার আগে আমরা একটু পেছনে একটা বিধি ফেলে রেখে এসেছিলাম, সম্ভবত 7 বিধিটা নিয়ে আলোচনা করি। 6। তো 6-এর পূর্বে আমরা দেখব 4-এর একটা উপবিধি আছে 4। হ্যাঁ, উপবিধি 4-এ একটা কথা বলা ছিল, আমরা 4টা যদি মনে করি যে ওই যে বিবাদী মারা যাওয়ার কারণে তার পক্ষভুক্ত করা, ওখানে উপবিধি 4-এ বলা হয়েছিল যে এই বিধির কোনো কিছুই কার্যকর হবে না যদি ওই বিবাদী যিনি মারা গিয়েছেন তিনি যদি মোকদ্দমায় জবাবি দাখিল না করেন, অথবা মোকদ্দমার শুনানিতে তিনি অংশগ্রহণ করেন নাই। এরকম হলে তার ক্ষেত্রে এটার কার্যকারিতা থাকবে না। এই 4টা আমরা কেন বললাম, আমরা দেখব যে 6-এর সাথে এটার একটা সম্পৃক্ততা আছে। 6-এ বলছে যে এই যে বাদীকে পক্ষভুক্ত করা বা বিবাদীকে পক্ষভুক্ত করা, এই ব্যাপারগুলো প্রয়োজনীয় হবে না যদি না মোকদ্দমা প্রতিযোগিতা করা হয়। মানে দেখা গেল যে মোকদ্দমা এই বিবাদী পক্ষ কী করলো, বিবাদী লিখিত জবাব দাখিল করলো না। দুঃখিত, এই কথাগুলো বলা আছে ওই যে উপবিধি 4-এ, যেটা বললাম 4-এর 4-এ। 6-এ বলতেছে
যে যখন এই সময়টা পেরিয়ে যায়, অর্থাৎ এই যে শুনানি হওয়া, মোকদ্দমার যে শুনানি, এই মোকদ্দমার শুনানি শেষ হয়ে গিয়েছে, শুধু রায়টা বাকি, এই সময় যদি কোনো বাদী বা বিবাদী মারা যায়, তাহলে আর ওই পক্ষভুক্ত করার যে বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতা যাদের উপর বর্তাতো, তারা সেই বাধ্যবাধকতা থেকে মুক্তি পাবে। অর্থাৎ পক্ষভুক্ত করার আবেদন করলো না তখন, তাতেও কিছু যায় আসে না, কেননা ইতিমধ্যে শুনানি হয়েছে। এটার সাথে আমরা ওই 4 বিধিটার মিলটা কি পেলাম, ওখানে বিবাদীর ক্ষেত্রে বলা ছিল যে সে যদি লিখিত জবাবের মাধ্যমে অন্তর্ভুক্ত না হয়, কিংবা সে যদি শুনানিতে অংশগ্রহণ না করে, তাহলে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, তার প্রতিনিধিকে পক্ষভুক্ত করাটা গুরুত্বপূর্ণ হবে না। তো এইখানে এসে বলছে এটা এই ক্ষেত্রে বাদী বিবাদী উভয়ের ক্ষেত্রেই যদি শুনানির পরে, শুনানি শেষ হয়ে গিয়েছে, শুধু রায়টা বাকি, এরকম পর্যায়ে যদি কোনো পক্ষ মারা যায়, বাদী বা বিবাদী যেই হোক না কেন, তখন তার প্রতিনিধিকে পক্ষভুক্ত করার যে বাধ্যবাধকতা যাদের ছিল, তারা সেটা থেকে অব্যাহতি পাবে। তো এখন আমরা যেটা বলছিলাম 10-এ দেখব যে ওই যে সত্য অর্জিত হওয়া, হ্যাঁ, কোনো ব্যক্তির উপর সত্য অর্পিত হয়েছে বা সে সত্য প্রাপ্ত হয়েছে, তখন কিন্তু তাকেও পক্ষভুক্ত করার একটা প্রয়োজনীয়তা আসে। এখন সত্য কিভাবে অর্পিত হতে পারে? দেখা গেল যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করে নাই, বাট সেই ব্যক্তি সামহাও তার যে মানে ডিসপিউটেড প্রপার্টি সম্পত্তির, সেটা সামহাও সে অন্য একজনকে দিয়ে দিয়েছে, কিংবা পূর্বে একজনকে একটা চুক্তির মাধ্যমে দিয়েছিল, যেটা হয়তো বা সময়ের হাত ধরে এই মুহূর্তে সে অ্যাপ্লিকেবল হওয়ার কথা, ফলে সেটা অ্যাপ্লিকেবল হয়েছে। কোনো একটা চুক্তি আগেই করা ছিল যে এত বছর পরে সম্পত্তিটা অমুকের হয়ে যাবে, বা এই চুক্তির ফলে এই সময় থেকে তার হবে। তাহলে আমি যেটা নিয়ে মোকদ্দমা করছি, ওইটা সত্য আরেকজনের কাছে চলে গেল, তখন কি করতে হবে আমার? ওই পক্ষকে, আমি এটা একটা উদাহরণ দিলাম, এরকম যে কোনোভাবে যদি সেই সত্য বা স্বার্থ কোনো ব্যক্তির উপর আরোপিত হয়, তখন তাকে পক্ষভুক্ত করারও সুযোগ রয়েছে, সেটা 22 আদেশের এই 10 বিধি অনুযায়ী। এখন আমরা দেখব আপিলের ক্ষেত্রে পক্ষভুক্তির কি ব্যাপার। বলা হচ্ছে যে আপিলের ক্ষেত্রেও পক্ষভুক্তির একই রকম বিধান থাকবে যেগুলো পূর্বে আলোচনা করা হয়েছে। বাদীর ক্ষেত্রে এপিলেন্ট হবে, বা প্লেন্টিফের ক্ষেত্রে এপিলেন্ট হবে, এবং ডিফেন্ডেন্টের ক্ষেত্রে রেসপন্ডেন্ট হবে। মোকদ্দমা যেখানে বলা আছে সেখানে আপিল হবে। তার মানে এই 3টে জায়গা পরিবর্তন করলে সব কিছু আগের মতোই থেকে যাচ্ছে। তার মানে মোকদ্দমা চলমানের অবস্থায় যেরকম পক্ষভুক্তির ব্যাপারটা কার্যকর হয় বা প্রয়োজনীয়, অনুরূপ আপিলের ক্ষেত্রেও সেটি কার্যকর বা প্রয়োজনীয়। এটা আছে বিধি 11-তে। এবং সর্বশেষ আমরা বিধি 12-তে দেখব যে বলা হচ্ছে এই যে এই আদেশের যে 3 এবং 4 এবং 8, এই যে 3টে বিধি রয়েছে, আমরা যদি একটু মনে করি কী ছিল এগুলো। 3 ছিল বাদী মারা গেলে তার প্রতিনিধিকে পক্ষভুক্ত করা, বিধি 4 ছিল বিবাদী মারা গেলে তার প্রতিনিধিকে পক্ষভুক্ত করা, এবং বিধি 8 ছিল যদি বাদী অসচ্ছল হয়ে পড়ে সেই ক্ষেত্রে মোকদ্দমার কী পরিণতি। তো এই 3টা বিধির যে কার্যকারিতা, এগুলো কি হবে না, মোকদ্দমা মানে ডিক্রি জারির ক্ষেত্রে সেটা কার্যকর হবে না। ডিক্রি জারির বিষয়ে 21 নম্বর আদেশে একটা সবচেয়ে বড় যে আদেশ এই দেওয়ানি কার্যবিধির অর্ডার 21, সেটা রয়েছে, এবং সেটা নিয়ে আমাদের এই চ্যানেলে আমার পৃথক আলোচনা রয়েছে, একটি পৃথক পর্ব রয়েছে, আপনারা প্রয়োজনে সেটি দেখে আসতে পারেন। তো বলা হচ্ছে এই 12 বিধিতে বলছে যে এই বিধির এই আদেশের অর্থাৎ 22 আদেশের 3, 4 এবং 8 বিধির কার্যকারিতা ওই এক্সিকিউশন স্যুটের ক্ষেত্রে বা জারি মোকদ্দমার ক্ষেত্রে কিংবা জারির কার্যক্রমের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ জারির বিধিবিধান এই 3টি বিধিবিধানের সাথে সমন্বয় করে সেটাকে প্রয়োগ করা যাবে না। তো মূলত এই ছিল বিধিসমূহের ভেতরগত বিষয়বস্তু নিয়ে আলোচনা, যেগুলো আমরা আদেশ 22-এ পেয়েছি। যে 22 আদেশটি আমাদের কাছে কায়মুকামের আদেশ হিসেবে পরিচিত, মূলত যেটি হচ্ছে পক্ষদের মৃত্যু, বিবাহ বা অসচ্ছলতার পরিস্থিতি সম্পর্কিত যে সকল বিধিবিধান যে আদেশে বর্ণিত রয়েছে, সেই আদেশটি সম্পর্কে আলোচনা। যারা এতক্ষণ সময় ধরে আমার এই আলোচনা শুনেছেন, আপনাদের সকলকে
অসংখ্য ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার এই ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।